আম্মু ভালো আছো? কানাত মাথা নাড়ায়। নিশা জাপটে জড়িয়ে ধরে ভাইয়ের বুকে, শক্ত করে জড়িয়ে ধরে উল্লাসিক কঞ্চে বলে। তোমাকে কত মিস করেছি জানো। কানাত মুচকি হাসল। নুসরাত, প্রেম, স্বার্থ এবং শেহেরকেও ভালো মন্দ জিজ্ঞেস করলো। বেহরুজ বেগম ও মাসফিক চৌধুরী আত্মীয়দের সাথে কথা বলতে বলতে বাড়ির ভেতরে চলে গেছেন। স্বার্থ, প্রেম, শেহের আর নিশা রয়ে গেল কায়নাতের সাথে। তারা বাড়ির দিকে হেঁটে হেঁটে যেতে যেতে শেহের বলল, আমাদের অর্ণ ভাই কই কায়নাত? উনি তো বাড়িতে নেই। কোথায় গেছে? দুপুরে খাওয়ার পর বাড়ি থেকে বের হয়েছেন। ও, সে যাই হোক, বাড়িতে সুন্দর মেয়ে এসেছে কিনা সেটা বলো। সিঙ্গেল লাইফ আর ভালো লাগছে না। চোখের সামনে অনেক গরু মিলে প্রেম প্রেম খেলে যাচ্ছে, আর আমি যে যে দেখছি। নিশা চোখ পাকিয়ে শেহের দিকে তাকালো। নিশা, তুমি কি আমাকে আর স্বার্থ ভাইকে গরু বললে? এত জলে কেন তোমার? আমার হাঁটুর বয়সী তুই জানিস? ল্যাংটাকালে তোর প্যান্ট চেঞ্জ করেছি আমি বেয়াদব। এইটুকু মেয়ে হয়ে আমার বন্ধুর সাথে প্রেম করছিস, আর সেটাও আমাকে দেখতে হচ্ছে মুড়ি হাতে নিয়ে। তার আগে বোম হয়ে প্রেমের দিকে তাকালো। নাকের পাটা ফুলছে শুধু। প্রেম কুকুক করে কেসে উঠল। শুষ্ক ঠোঁট ভিজে মিনমিন করে বলল, সত্যি কথা বলতে শের ভাই ঠিকই বলেছে। আসলেই ল্যাংটাকালে আমরা। নিশা কানে হাত চেপে চিৎকার করে বলল, চুপ করবে তোমরা? কি বলছো তোমরা? তখন আমি ছোট ছিলাম, চেঞ্জ করলেই বা কি? প্রেম ঘাড় ঘুরিয়ে স্বার্থর দিকে তাকে মিনমিন করে বলল। সে না হয় ঠিক আছে, কিন্তু স্বার্থ ভাই কিন্তু তোর ডাইপারও চেঞ্জ করেছে। স্বার্থ ঠোঁট কামড়ে দুষ্টু চোখে নিশার লাজুক বদন পানে তাকালো। নিশা নাক মুখ কুচকে স্বার্থর দিকে তাকালো। লজ্জার চোখে পানি চলে এসেছে মেয়েটার। সে আটকাতে চেয়েও না পেরে সত্যি কেঁদে উঠল। কাঁধের সাইড ব্যাগটা প্রেমের দিকে ছুঁড়ে মেরে হনন করে বাড়ির ভেতর ঢুকে গেল। পিছু গেল কায়নাত নিজেও। ওরা চলে যেতেই ওরা তিনজনে হু হু করে হেসে উঠল। প্রেম যা বলেছে একটাও মিথ্যে কথা নয়। নিশা যখন মাত্র 5 মাস, তখন ওদের দুই বোনকেই চৌধুরী বাড়ি নিয়ে আসা হয়। সে এর মাথা ঝাঁকিয়ে সার্থকে বলল, ভালোবাসার আর মানুষ পেলি না তুই, যে পুচকিকে কোলে করে ঘুম পাড়িয়েছিস একটা সময়, আর সেই পুচকিকেই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস। হ্যাঁ, ওকে কোলে নিয়েছিলাম ঘুম পাড়ানোর জন্য, আর আজ নিতে চাই পাশে রাখার জন্য। সারা জীবন ঘুম ভাঙা সকালগুলো ওর মুখ দেখে শুরু করার জন্য। প্রেম মুখ বাঁকিয়ে বাড়ির ভেতরে যেতে যেতে বলল, বোন আমার ভীষণ আদরের। বলতে গেলে আমাদের 4 ভাইয়ের জান ওরা 2 বোন। বিয়ে করবে ভালো কথা, কখনো যদি শুনেছি আমার বোনকে কষ্ট দিয়েছ, তাহলে সেদিন হবে তোমার শেষ দিন। স্বার্থ ঠোঁট চেপে হাসল। নিজের জানকে কেউ কষ্ট দেয় একবার শুধু নিজের করে পাক না, দুনিয়ার সব সুখ তার ছোট্ট পাখির পায়ে কাছে এনে ফেলবে। শুধু সেই দিনের অপেক্ষায়, যেদিন আল্লাহকে সাক্ষী রেখে 3 কবুলে নিশাকে নিজের ঘরে তুলবে। ওরা সবাই বাড়ির ভেতরে আসতে কায়নাত সবার জন্য ঠান্ডা শরবত বানিয়ে এনে দিল। বেরুজ বেগম আশেপাশে তাকিয়ে কায়নাতকে বললেন, অর্ণ কোথায়? উনি তো বাড়িতে নেই আম্মু। কোথায় গেছে? বলে যায়নি। অকাম্মা মাইয়া বিয়া করাইয়া ঘরে আনছে। এত কিছুতে আপনার নজর দিতে হবে কেন আপা? তুমি আবার আমার লগে চিল্লাবা না আতিয়া। ভাইয়ের বউয়ের মতো থাকো। আপনি আমার জামাইয়ের বড় বোন, মেহমান হয়ে এসেছেন, মেহমানের মতো হয়েই থাকুন। তুমি আমারে অপমান করতাছো। অপমান করতে যাব কেন? আপনি শুরু থেকে আমার নাত বউয়ের ওপর বিরক্ত কোনো কারণ ছাড়াই। সমস্যা কি আপনার? বেরুজ বেগম শাশুড়িকে থামিয়ে দিয়ে বললেন, ফুপু কি হয়েছে? আমার ছেলের বউ কি কোনো খারাপ ব্যবহার করেছে আপনার সাথে? খারাপ ব্যবহার করব কেন? তোমার পোলার বউয়ের যেই দেমাগ, হেই তো আমার লগে কথাই কয় নাই। সালাম কালামটা দূরে থাক। বেরুজ বেগম কায়নাতের দিকে তাকালেন। কায়নাত রাহেলা বানুর কথা শুনে অবাক না হয়ে পারল না। সকালেও তো ওনার সাথে কথা হলো তার, এখন তাহলে মিথ্যা কথা বলছেন কেন? কায়নাত মুখের ওপর কিছুই বলতে পারল না। আদিয়া বেগম কিছু বলার জন্য মুখ খুলতে চাইলেন, কিন্তু পারলেন না। এক পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনে, আমি মনে করেছি আপনার সাথে কথা বলতে। অর্ণ ঢুকছে সদর দরজা দিয়ে, সোজা এসে দাঁড়ায় কায়নাতের পাশে। বুক চানচান করে বড় দাদির সামনে এসে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমার বউকে নিয়ে যে আপনার অনেক সমস্যা হচ্ছে, সেটা আমি আগেই বুঝতে পেরেছি। তাই আমি মনে করেছি আপনার সাথে যেন কথা কম বলে। কি হচ্ছে অর্ণ? কি বলছো তুমি? অর্ণ মায়ের কথা উত্তর না দিয়ে মাসফিক চৌধুরীর দিকে তাকিয়ে বলল,
তোমার সামনে যদি কোনো কারণ ছাড়া আম্মুকে কেউ অপমান করে তাহলে তুমি কি করবে বাবা? মাসফিক চৌধুরী থমথমে মুখে বসে রইলেন। নাজনীন সিঁড়ির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। কানাত কুটুর কুটুর চোখে স্বামীর প্রতিভা দেখছে। বেরুজ বেগম এবার কিছুটা শান্ত হলেন, ধীর কণ্ঠে বললেন, তাই বলে এভাবে কথা বলা উচিত নয় অন্য। আমি বলবো, 1000 বার বলবো, আমার ওয়াইফকে অপমান করা মানে আমাকে অপমান করা। আর যে আমাকে অপমান করবে তাকে অবশ্যই আমি ছেড়ে কথা বলবো না। পুরো ড্রয়িং রুমে নীরবতা ছেয়ে গেল। অর্ণ আর চোখে কায়নাতকে দেখে গম্ভীর কণ্ঠে বলল, যে আঙুল তুলবে তার আঙুল ভেঙে ফেলতে দ্বিতীয়বার ভাববো না। পরে কি হবে সেটা আমি দেখে নেব। হনহন করে অর্ণ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ড্রয়িং রুমে উপস্থিত অনেকে আত্মীয় কায়নাতের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। স্বার্থ ও সেহের মিটমিট করে হাসছে। নিশা চোখ বড় করে সিঁড়ির দিকে তাকিয়ে নুসরাতের কানে কানে ফিসফিস করে বলল, ওটা কি ভাইয়া ছিল আপু? নুসরাত মুচকি হাসে নিশার মাথায় টুক্কা মেরে বলল, হ্যাঁ। আতিয়া বেগম ছোট টিপে হেসে রায়লা বানু রাগান্বিত বদন দেখে সবাইকে ফ্রেশ হওয়ার জন্য ঘরের ব্যবস্থা করে দিলেন। কায়নাতকে বললেন, তোর ঘরে যা যা প্রয়োজন সব অন্যের ঘরে নিয়ে যা, আরও আত্মীয় আসবে, ঘর খালি নেই আর। কায়নাত মাথা নাড়িয়ে নিজের ঘরে গিয়ে সব প্রয়োজনীয় জিনিস নিয়ে অনের ঘরে রেখে আসে। নিধির ঘরে গিয়ে দেখে ঘরের মধ্যে চুপচি করে বসে আছে সে। থমথমে মুখশ্রী। কায়নাত এগিয়ে যায় বিছানার কাছে। কি হয়েছে আপু? নিশা আপুরে এসেছে, দেখা করবে না? বসেছে সবাই। তাহলে চলো। ওরা সবে মাত্র এলো, একটু রেস্ট নিক তারপরে যাব। অনেক আত্মীয়দের ছেলেমেয়েরাও সেখানে উপস্থিত। নিধি, জয়া আর মাহি মিলে নিচ থেকে সবার জন্য হালকা খাবার নিয়ে এসে বসলো সেখানে। নিশা ও কায়নাতও এলো খানিকক্ষণ পর। প্রেম ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে শেরের সাথে, দৃষ্টিনিধির নাজেহাল মুখপানে। মেয়েটা একবার ফিরেও তাকায়নি তার দিকে। স্বার্থ এলো কিছুক্ষণ পর। নিধি হাতে নিশার ফোন। নিশার যেখানটায় নিধি মাথা নাড়ায়। কানাত আর মানা করলো না। পুরো বাড়ি জুড়ে মানুষ, আনন্দ উল্লাস লেগে আছে। সন্ধ্যার একটু আগ দিয়েই চৌধুরী বাড়ির বিশাল ছাদে পাটি বিছিয়ে নিশার যেখানটায় বসেছে সেদিকে এগিয়ে গিয়ে নিশার হাতে ফোন দিয়ে প্রেমদের দিকে এগিয়ে গেল। স্বার্থ নিজের পেছে হাত রেখে চেয়ারে বসলো। একে একে সবার দিকে তাকিয়ে শেরকে বলল, বাচ্চাটা ভীষণ দুষ্ট হয়েছে, একটু পর পর কিক মারছে। শেরের চোখ কপালে। সে চোখ বড় করে শুধোয়। বাচ্চা এলো কোথা থেকে? স্বার্থ নিজের পেট দেখিয়ে বলে, এই যে এখানে তো ওর আর আমার বাচ্চা। তুই মানে আমি 5 মাসের গর্ভবতী। প্রেম পাশ থেকে ভোতা মুখে ওদের দিকে তাকিয়ে বলল, আমি ডাক্তার হয়েও তোমাদের বাচ্চা হওয়ার পদ্ধতিটা বুঝলাম না। বুঝবি না মানে? এই বাচ্চার অর্ধেক বাপ তো তুই নিজেও। সন্ধ্যার আলো তখনও পুরোপুরি নামেনি। সূর্যটা আকাশের কিনারে একটা আলগা কমলা আভা ছড়িয়ে রেখেছে, যেন এক শেষ বিকেলের রঙিন গল্পের শুরু। চৌধুরী বাড়ির ছাদটায় ঝুলছে ছোট ছোট রঙিন ফেরি লাইট। ছাদের চারিপাশে বিছানো দোলে বসার গদি আর পাঁচে। এক কোণে রাখা চা, চানাচুর, ফুচকা আর দই বড়া স্টল। মনে হচ্ছে একটা ছোট্টখাটো সন্ধ্যার হাট বসেছে। ছোট বড় আত্মীয় অনেক, ছেলে মেয়েরা, কাজিন, মামাতো, ফুপাতো, চাচাতো সবাই মিলে জমি আড্ডা দিচ্ছে। কেউ গান ধরেছে, কেউ গল্পে ফেটে পড়েছে। প্রেম একটু দূরে নিশার পাশে বসে আছে। সবার মাঝখানে একেবারে প্রাণের মতো হাসি খুশি। কানাত হেসে হেসে গল্প করছিল। তার লাল সালোয়ার কামিজটা হালকা হাওয়ায় উড়ছিল আর চোখ দুটো যেন ঝলমলে প্রাণ ভরা। নিশা হঠাৎ সূচক বুঝে প্রেমের দিকে আর চোখে তাকালো। তাকিয়ে বলল, প্রেম ভাইকে একটা মেয়ে পছন্দ করতো। মেয়েটা দেখতে বেশ সুন্দর, ইয়াং, বাট 2 বাচ্চার মা। সবাই হেসে গড়াগড়ি। নিধি চোখ মুখ কুচকে নিচের দিকে তাকিয়ে আছে। প্রেম দাঁত কটমট করে বোনের দিকে তাকালো। ঠিক এমন সময় ছাদে সিঁড়ির কাছে ধীরে ধীরে ভেসে এলো হাঁটার শব্দ, ভারী অথচ চেনা। সবার মুখ ঘুরে গেল একদিকে। রেলিং ধরে ধীরে ধীরে উঠছে অর্ণব চৌধুরী। রেলিং ধরে ধীরে ধীরে উঠছে অর্ণব চৌধুরী। সাদা টি শার্ট পরা, সেই চিরচেনা গম্ভীর মুখ, চোখে অদ্ভুত ঠান্ডা এক জ্যোতি, হাঁটায় এক অদ্ভুত অধিকার। কেউ কিছু বলল না। ওর উপস্থিতিতে যেন ছাদের বাতাসটা একটু বদলে গেল। স্বার্থ ফিসফিস করে বলল, আরে ভাই, বাঘ এসে গেছে রে, এবার কিয়ামত নামবে।
যার চেহারা দেখলেই হাওয়া ঠান্ডা হয়ে যায়, বুঝে নিস ওর ভেতরে কতটা আগুন। অর্ণব সবার দিকে তাকিয়ে একবার মাথা ঝাঁকালো, কিছু বলল না। একটা হালকা সম্মান দেখানো হাসি, কিংবা তাও না। সেটা ছিল কি আদৌ হাসি? ওর চোখ সোজা চলে গেল কায়নাতের দিকে। সবাই দেখলো যেমন হঠাৎ থেমে গিয়েছিল আড্ডা, এখন তেমন করে আবার শুরু হলো। তবে একটু সাবধান, একটু ফিসফিসিয়ে। অর্ণ ধীরে ধীরে সে এক কোণে দাঁড়ালো, কারোর সাথে কথা বলছে না। পাশেই দাঁড়িয়ে থাকা প্রেম বলল, ভাইয়া বসো না। তোরাই বস। ঠিক তখনই স্বার্থ সামনে এসে পড়ল। এই যে সাহেব চৌধুরী, এত রাগ রাগ চেহারা নিয়ে ছাদে আসছো কেন? ছাদের বাতাসে তো আর রাগ চলে না ভাই। সাহেব চৌধুরীর পাছায় ফোড়া উঠেছে নাকি? কায়নাত এক মুহূর্ত থেমে গেল। সবাই হেসে উঠলো। কায়নাত লজ্জায় নিজের ওড়না ঠিক করলো। অর্ণ একটু বিরক্ত চোখে তাকালো দুজনের দিকে। তোদের এই হাস্যকর সংলাপ বন্ধ না করলে ছাদ থেকে নামিয়ে দেবো। আর হ্যাঁ, ওভাবে আঙুল তুলে কথা বলবি না। হায় হায়, রাগী বাবু এসেছে, এখন কে বাঁচাবে আমাদের? অর্ণ এবার সরাসরি কায়নাতের দিকে তাকালো, বলল, তুমি এখানে কি করছো? এত হাসাহাসির মানে কি? সবার মুখ থেমে গেল। নিশা পাশে ফিসফিস করে বলল, এই যে শুরু। মানে সবাই যেমন এসেছে আমিও তেমন। তোমার এত হাসাহাসির কি আছে এখানে? এত লোকের মাঝে এমন করে হাসলে কি খুব সুন্দর দেখায় তোমাকে? আপনার সমস্যা কি শুনি? হাসি তো মুখের ব্যাপার, আপনি সেটাও নিয়ন্ত্রণ করবেন। কায়নাতের কঞ্চ একটু খাপলো রাগে। অর্ণ হঠাৎ এক পাশে দাঁড়িয়ে থাকা তার এক চাচাতো ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তুমি একটু নিচে গিয়ে ছোট চাচাকে বলো আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। সবাই বুঝলো অর্ণর বিষয় ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু ওর চোখ কায়নাতের আটকে আছে। স্বার্থ পাশ থেকে ফিসফিসিয়ে বলল, দেখলি চিৎকার করবে না, অপমান করবে না, কিন্তু এমনভাবে কথা বলবে যে মনে হবে মুখে না বলেও 10টা কথা বলে দিল। চোখ দিয়েই তো ফটাফট ভালোবাসি বলে দিচ্ছে ভাই, দেখ শালার চোখেই সব উত্তর। এদিকে কায়নাত মুখ ঘুরিয়ে ফেলেছে, সে কিছু বলছে না। তার ভেতরটা কেমন যেন ধুকপুক করছে। এত লোকের মাঝে অর্ণ কেন এমন বলল? এত সব আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে এমন করে অপমান। অর্ণ একটুও কেয়ার করছে না। সে সোজা ছাদের একপাশে গিয়ে দাঁড়ালো, চোখ ছাদের পাড়ের ওপারে, যেখানে সূর্যটা পুরোপুরি ডুবে যায়নি এখনো। নিশা খুকুক করে কেসে উঠল। একটা বড় কাচের বাটিতে অনেকগুলো সাদা কাগজ মোড়ানো রয়েছে, সেটা সবার মাঝে রেখে পা মেলে দিয়ে বলল, এখানে প্রত্যেকটা পেপারে একটা না একটা কিছু লেখা আছে, যে যে কাগজ ধরবে এবং সেখানে যা লেখা আছে সেটাই করতে হবে। এখন বলো কে কে খেলবে এটা? অর্ণের দুজন মেয়ের চাচাতো বোন এবং 3 জন চাচাতো ফুফাতো ভাই মানা করলো। তারা সবাই একপাশে বসতেই বাকি সবাই গোল হয়ে বসলো সেখানে। নিশা চোখ ছোট ছোট করে স্বার্থ আর অর্ণের দিকে তাকিয়ে বলল, তোমাদের কি কোলে করে আনতে হবে? অর্ণ জোর শক্ত করে নিশার দিকে তাকালো। নিশা পিটপিট করে পলক ফেলে বলল, তোমাকে খেলতে হবে না। স্বার্থ ও সেহের উঠে এলো। স্বার্থ নিশার পাশে বসতেই প্রেম বলল, আদাল আর আইমান কই? নিশা পেপার এলোমেলো করতে করতে বলল, ভাইয়ারা বাড়িতে নেই, বড় দাদির বাড়ি গেছে ওনার পানির ডালা আনতে। খেলা শুরু করার আগে অর্ণ কায়নাতের পেছনে এসে দাঁড়ালো। কায়নাতের মাথায় পেঁচানো ওড়না টেনে ধরতেই কায়নাত হকচকিয়ে পিছু খুলল। অন্য কায়নাতের হাত ধরে টেনে সোজা করে দাঁড় করিয়ে নিশাকে বলল, থাপড়ে দাঁত ভেঙে ফেলবো আর একবার ওকে এখানে নিয়ে গেলে। কিছু কাউকে বলার সুযোগ না দিয়ে কায়নাতকে নিয়ে হনন করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। নিশা গাল ফুরিয়ে সেদিকে তাকিয়ে বলল, যত সব ফালতু ঢং। সন্ধ্যার আজান কানে আসছে। কায়নাত অর্ণর ঘরে বসে আছে চুপচাপ। অর্ণ তার সামনে বসেই বারান্দায় সিগারেট টানছে, হাতে ফোন, কি যেন খাটাখাটি করতে ব্যস্ত। কায়নাত বারান্দার পর্দা টেনে দিয়ে উজু করে নামাজে দাঁড়ালো। নামাজ শেষে ফোন হাতে নিতে দেখলো নিশা ভিডিও পাঠিয়েছে ছাদের। সবাই মিলে হাসি ঠাট্টায় মেতে আছে। মন খারাপ হলো বেচারে। বজত লোক না নিজে থাকলো আর না তাকে থাকতে দিল। অন্য বারান্দার থেকে ঘরে প্রবেশ করে দেখলো খায়নাত চুপচাপ মুখ কালো করে বসে আছে। সে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে পাশে বসলো। হালকা গলায় কেসে বলল, আজ সকালে কি দেখেছিলে? কারো চমকে উঠলো। কোন কথা বলতে চাইছে অর্ণু? ওই লোকগুলোর কথা। অর্ণু কায়নাতের ভিতর চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল, আজ সকালে কাঁধে দেখেছিলে তুমি?
কায়নাত শুষ্ক গলা ভিজিয়ে নিয়ে বলল, আপনি ওই বাড়ি আসার আগের দিন রাতে আমি বাড়ির পাশে কিছু অচেনা অদ্ভুত মানুষ দেখেছিলাম। কয়েকটা গাড়িও ছিল, তবে খানিকটা দূরে। আর যেটা রাস্তার পাশে ছিল, ওই গাড়িতে একটা লোক ছিল সেখানে। কেন যেন মনে হচ্ছিল লোকটা আমার দিকেই তাকিয়েছিল অনেকটা সময়। অর্ণ নিজের ঘাড়ে স্লাইড করলো। কায়নাত অর্ণর অস্বাভাবিক আচরণ দেখে বলল, কি হলো আপনার? বেয়াদব মহিলা, রাত করে আবার জানলা খুলে রেখেছিলে কেন? আমি কি জানতাম এমন কিছু হবে? জানোটা কি তুমি? ননসেন্স। বিয়ে বাড়ির আনন্দে চৌধুরীর বাড়িটা যেন আলোয় আলোয় আরো কোলাহলে ঝলঝল করছিল। ছাদের আলো, গেটের লাইটিং আর রান্নাঘরের ধোয়ার গন্ধ মিলে যেন বিয়ের গন্ধ চারিদিকে জুড়ে। রাতের খাবারের সময়টা হলো সবচেয়ে বর্ণিল। বড় ডাইনিং টেবিলের চারপাশে গাদাগাদি করে বসেছে সব কাজিন, আত্মীয়, বন্ধু আর মুরব্বীরা। টেবিল ছাড়াও ঘরের মাঝখানে পাত পেতে শাড়ি দিয়ে বসে গেছে আরও অনেকে। মেঝেতে বিছানো পরিপাটি যেন ছোটোখাটো খাবার হাট। কায়নাত লাজুক মুখে কিন্তু ভেতরে দায়িত্ব নিয়ে একে একে সবার প্লেটে খাবার সার্ভ করছিল। হাতে একটা স্টিলের বড় ট্রে, তাতে রোস্ট, পোলাও, কোরমা। চোখে মুখে ক্লান্তি, কিন্তু ঠোঁচের কোণে বিনয়ী এক হাসি। সেই অর্ণর পাশে এসে থামে। অর্ণ চুপচাপ খাচ্ছিল। কায়নাত মাথা নিচু করে বলে, আর কিছু নেবেন? অর্ণ চোখ তুলে একবার যে দেখে তার ঠোঁচের কোণে কোনো কথা নেই, কিন্তু চোখে একরকম স্থিরতা। সে কোনো উত্তর না দিয়ে মাথা হেলে দেয়। কায়নাত সরে যায়, কিন্তু অনুভব করে অর্ণের সেই গভীর চাহনি যেন ওর পেছনে সেটে আছে। একদিকে স্বার্থ মেঝেতে বসেছে, এক পাশে শেহের, আরেক পাশে প্রেম। তিনজনের মাঝে চলছে খাওয়ার আর চিরচেনা মজার কাণ্ড কারখানা। স্বার্থ একটা বিরিয়ানির হাঁড়ি থেকে নিজের হাতে বিরিয়ানি তুলে প্লেটে দেওয়ার সময় বলল, তোমরা বুঝলা না, আমার বাচ্চা চাই বিরিয়ানি, না দিলে লাথি মারে ভেতর থেকে। তোর পেটে না আমার বাচ্চা থাকে? ওরে তুই ফিশ ফ্রাই দে আগে। ওদের এই অসভ্য নাটকের জন্য একদিন ডাক্তারি বন্ধ হয়ে যাবে আমার। প্রেমা আপা, আপনার কাছ থেকে তো আমি ফ্রি আলট্রাসাউন্ড করাবো, দিবেন তো করাইতে? তোমাদের পেটে যদি সত্যি কিছু থাকতো তাহলে আমি ছাড়তাম না, টেনে ধরে সত্যি কেটে দিয়ে বেবি ডেলিভারি করাতাম। টের মুখে পানি টেনে বলল। তাদের মাঝখানে হঠাৎ করেই নিঃশব্দ একটা ফাঁক তৈরি হয় যখন প্রেম পাশের টেবিল থেকে তাকে নিধিকে খুঁজে। নিধি এক কোণে বসে চুপচাপ খাচ্ছে। ওর মুখ গম্ভীর, চোখে রাগ। প্রেমের দিক থেকে চোখ ফিরিয়ে নিচ্ছে বারবার। প্রেমের দৃষ্টি নিধির ওপর থেমে থাকে। ওর মন যেন আর খাবারে নেই। নিধির মুখের অভিমান তার চেয়েও তীব্র কিছু। সে পাশে বসে প্রেমকে হালকা গলায় বলে, নিধি এখনো রাগ করে আছে, অথচ আমি তো শুধু বলেছিলাম ওর চোখে কাজল সুন্দর লাগে। কে জানতো পাশে বসা কাজিনটা এত বাজে কথা বলে ফেলবে। তাইলে আপনি নিধি আপার পছন্দের লিস্ট থেকে বাদ পড়ছেন। আপনার নাম এখন নিধির এক্স ক্রাশ। তোর নাম রাখি স্বার্থ জেলাস বেগম। তাতে কি, আমার পেটে বাচ্চা আছে, আমি এখন অনেক কিছু, অনেকের কথা হজম করতে পারি। সবাই হেসে উঠে, কিন্তু প্রেম কিছু বলে না। নিধির দিকে তাকিয়ে থাকে। নিধি একবার চোখ তুলে প্রেমের দিকে চোখ পড়ে 2 সেকেন্ড, তারপর নিধি মুখ ঘুরিয়ে ফেলে। প্রেমের গলা খুসখুস করে ওঠে। ও বুঝতে পারে এই রাগ সহজে যাবে না। আরেকদিকে অর্ণ নীরবভাবে খাচ্ছে, কিন্তু তার চোখে সারাক্ষণই অন্যদিকে। ওর খাবার শেষ। কায়নাত আবার আসে সার্ভ করতে। অর্ণ এবার বলেই ফেলে, এত দৌড়ঝাঁপ না করলে চলতো, তুমিও অতিথি। আমি এখন অতিথি নই। তাহলে কি গৃহিণী? তা তো আপনি বলবেন। অর্ণ চুপচাপ। তার ছোটের কোণে যেন এক অদ্ভুত অভিব্যক্তি খেলে যায়। চোখের চাহনি, কথার খেলা, হাসির আচা আর খাবারের ঘ্রাণে ভরা এই রাত যেন চৌধুরী বাড়ির হৃদয়ে রঙের ছটা ছড়িয়ে দিল। আর তার মাঝে কেউ কেউ কারো দিকে নিঃশব্দে ভালোবাসা ছুড়ে দিচ্ছে। কেউ বুঝেও বুঝছে না, কেউ রেগে আছে, কেউ ব্যস্ত হাসি আলো লুকিয়ে। ঘড়ির কাঁটা রাত 10টা পেরিয়েছে। বাড়ির ভেতর তখনও এক ধরনের উৎসবের রেশ, হাসি, ফিসফাস আর কড়া চায়ের গন্ধ মিশে এক উষ্ণ পরিবেশ। চৌধুরী বাড়ির বিশাল ড্রয়িং রুমে একে একে জড়ো হয়েছে বড়দের দল। সোফায় বসা দাদি, পাশে বড় মাও, মাওইমা, চাচা, ফুপ্পুরা, সবাই মুখে প্রশংসা আর গল্প। আর ঘরের মাঝখানে একটু সংকোচ মাখা
মুখে দাঁড়িয়ে আছে কায়নাত। লাল রঙের সালোয়ার কামিজ পরনে, মাথা নিচু রেখে সম্মান জানানো একরকম সৌন্দর্যেই ফুটে উঠেছে ওর আচরণে। প্লেট হাতে দাঁড়িয়ে আছে চা, বিস্কুট, পান, মিষ্টি হাতে হাতে এগিয়ে দিচ্ছে মা কায়নাতের মাথায় হাত রেখে বললেন, মাশাল্লাহ, বৌমারে যেন আল্লাহ পবিত্র রাখে। অর্ণর তো কপাল খুবই ভালো, এমন একটা বউ পাইছে। আজকালকার মেয়েরা এত ভদ্র হয় না, একেই বলে পারিবারিক মেয়ে। ঘরের মান রক্ষা করেই চলতেছে। আপনারা বেশিই বলছেন, আমি কিছুই করি নাই আসলে। তুই করিস না, এই তোর কথা বলা ধরনটাই আমাদের মন ভরাইয়া দেয়। ওদের কথা এক কোণায় দাঁড়ানো একজনের বুকটা ধক করে উঠে। নাজনীন সে ডাইনিং টেবিলে একটা চেয়ারে বসে আছে। কারো চোখে পড়ে না, কিন্তু তার চোখে চিক পড়ে কায়নাতের মুখে। অর্ণ তখন কিছুটা দূরে দাঁড়িয়ে এক কোণে হাত গুটিয়ে চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিল। তার চোখে কোনো আবেগ নেই, কিন্তু একটা প্রশ্রয় আছে কায়নাতের প্রতি। সে কায়নাতের প্রতিটি হালকা হাসি, প্রতিটি মাথা নোয়ানো মুচকি কথার প্রতিক্রিয়া অনুভব করছিল চুপচাপ। নাজিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কায়নাত একদিন তার সামনে থেকেও ছিল দূরে, আজ এক চুপচাপ গ্রহণযোগ্যতায় অর্ণকে নিজের পাশে দেখতে শিখে গেছে। নাজদিন নিজের চোখ মেলে কায়নাতের চোখে চেয়ে দেখে, কিছুই নেই, না অহংকার না দম্ভ। তবুও কেন যেন নাজদিন নিজেকে হেরে যাওয়া মনে করে। এক চাচি বলেই উঠছেন, এই মেয়েটার চেহারা অদ্ভুত শান্তি। অন্য এখন একটু গম্ভীর কম হয়েছে মনে হয়, ওর বইয়ের প্রভাব পড়তেছে। সাথে সাথে সবাই হেসে উঠে। অন্য চোখ সরিয়ে জানলার বাইরে থাকায় কায়নাত চুপচাপ মুচকি হাসে, কিন্তু নাজদিন তখন নিজের বুকের ভেতর কেঁপে ওঠে। তার কানে সেই কথাগুলো বারবার বাজে, অর্ণ বদলে গেছে, শান্তি, ভাগ্য। কায়নাত অর্ণর বউ। ওর মুখটা কিছুটা কঠিন হয়ে যায়, চোখ চলমল করে উঠলেও সে সামলে রাখে। কারো চোখে পড়ে না সে অভিমান, কারো চোখে পড়ে না সে দীর্ঘশ্বাস। শুধু সে নিজের বোঝে, ভালোবাসা হারানোর চেয়েও কঠিন হচ্ছে ভালোবাসা অন্য কাউকে ভাগ করতে দেখতে শেখা। এভাবেই ড্রয়িং রুমের প্রশংসাময় আবহে নাজদিন হারিয়ে যায় নিজস্ব চুপচাপ যুদ্ধের ভেতর। ড্রয়িং রুমের সেই প্রশংসার স্রোত শেষে একে একে মুরব্বীরা উঠে যেতে লাগলেন, কেউ নিজের ঘরে, কেউ ছাদে রাতের গল্পে, কেউ আবার বারান্দায় হাঁটতে। কায়নাত সবাইকে একে একে বিদায় জানলো, মাথা নিচু করে সালাম করলো। তার মাও যাওয়ার আগে আবারও বললেন, বৌমা, তুই আসছিস আমাদের ঘরে আশীর্বাদ নিয়ে। আল্লাহ যেন তোদের ভালো রাখুক, সুখী বানাক। কায়নাত বিনত হাসে, কিন্তু তার দৃষ্টি আড়ালেই তখন নাজদিন ধীরে ধীরে হাঁটছে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য। চোখে জল নেই, কিন্তু চোখের নিচে কাচের ছাপ, আর চোখের পেছনে একরাশ ব্যথা। দরজার কাছে দাঁড়িয়ে থাকা অর্ণ তখনও ঠায় দাঁড়িয়ে, চোখে অদ্ভুত এক নির্লিপ্ততা, যেন সব দেখেও কিছুই দেখা হয়নি। কায়নাত দাঁড়িয়ে পড়ে মাঝখানে, হাতে তখনও খালি কাপের ট্রে। তার চোখ চলে যায় অন্যর দিকে। সে বুঝতে পারে এই ঘরে কিছু একটা অস্তিত্ব রয়েছে যা বলা হয়নি, দেখা হয়নি। কায়নাত ধীরে পা চিপে চিপে এগিয়ে যায় ভেতরের দিকে। অর্ণ সেই চিরচেনা ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে চুপচাপ, গম্ভীর, মাথা নিচু করে চোখ বুজে ফেলে। হয়তো এক মুহূর্ত, হয়তো এক দম বন্ধ সময়। তারও মনে কি কিছু কাঁপে হয়তো, কিন্তু মুখে কিছু আসে না। এই অর্ণ চৌধুরী কখনো মুখে কিছু বলে না, সে ভালোবাসলেও মুখে বলে না, সে ব্যথা পেলেও সেটা প্রকাশ করে না। শুধু নীরব চাহনি দিয়ে সে নিজেকে আড়াল করে রাখে। আর সে রাতে ড্রয়িং রুমে ম্লান আলোতে কেউ একজন চুপচাপ চলে যায়, অভিমানে হারিয়ে যাওয়া ভালোবাসা বুকে নিয়ে। কায়নাতের নাজদিন ভাই যে উজাড় করে ভালোবেসেও নিজের ভালোবাসাকে পায়নি তার রাগিনী রানীকে, শুধু পেয়েছে এক বুক যন্ত্রণা, যেটা দিনের সাথে পাল্লা দিয়ে বেরিয়ে চলেছে। রাত তখন বেশ হয়েছে, বিয়ে বাড়ি বলে সন্ধ্যা ভাব। নিধির ঘরে এখন অনেক মানুষ। খানিকক্ষণ আগে মাহি এসে জানিয়েছে প্রেম তাকে ছাদে রাখছে। অনেক ভাবনা চিন্তা করার পর নিধি ঘর থেকে বের হলো। এভাবে আর কতদিন এড়িয়ে যাবে? আদৌ এটা কি সম্ভব? সে গুটি গুটি পায়ে ছাদে আসতেই দেখতে পেল প্রেম ছাদে একা গুনগুন করছে। সে ধীর পায়ে এগিয়ে গেল। প্রেম
পিছু ফিরে নিধিকে দেখতেই ঠান্ডা ও চাপা কঞ্চে বলল, মেয়ে মানুষ বড্ড ছলনাময়ী। কি বলার জন্য ডেকেছেন সেটা বলুন। এই রাত্রিবেলা আমাদের একসাথে কেউ দেখলে সমস্যা হবে। তুই আমাকে এভাবে এড়িয়ে চলছিস কেন? এড়িয়ে কোথায় চলছি? আমি তো আগের মতোই আছি। সমস্যা কি তোর বলবি? সেদিনের জন্য আর কতবার ক্ষমা চাইতে হবে? নিধি প্রেমের আনন পানে তাকে মৃদু হেসে বলল, ডাক্তারবাবু, আমার কাছে ক্ষমা চাওয়ার তো কিছু নেই। আপনার উপর আমার রাগ অভিমান কখনোই ছিল না, তাহলে কেন ক্ষমা চাইছেন? আমি করেছি কি বলবি? কেন আমাকে দেখেও না দেখার ভান করছিস? আপনার পড়ছে কেন ডাক্তারবাবু? প্রেম দুপা এগিয়ে এলো, উদাস কণ্ঠে ফিসফিস করে বলল, আগুন জ্বালিয়ে মেরে ফেলছিস আমায়। এই আগুনের তাপ আর সহ্য হচ্ছে না আমার। হয় একেবারে শেষ করে দে, না হয় আগুন নিভিয়ে শীতলতায় ভরিয়ে দে। নিধির অভিমান চোখে ভরে এলো। হিয়ার বলা কথাগুলো বারে বারে স্মরণ হতেই বুকের ভেতরটা যন্ত্রণায় ছারখার হয়ে যায়। নিধি পিছু খুলল, চোখের পানি লুকিয়ে ধরা গলায় বলল, আমাকে আর ডাকবেন না ডাক্তারবাবু, আমি বিরক্ত বোধ করি এতে। নিধি চলে গেছে বেশ খানিক্ষণ আগে। প্রেম স্থির হয়ে দাঁড়িয়ে আছে ছাদের এক কোণায়, দৃষ্টি আকাশ পানে। এই মেয়েকে কি করে বোঝাবে মনের কোণায় জমিয়ে রাখা অনুভূতিগুলো? এত পালাই পালাই করলে সে ধরবে কি করে? ঘরে নীরবতা, ঘড়ির কাঁটা এগিয়ে গেছে রাত 12টা ছুঁই ছুঁই। কায়নাত কিছুক্ষণ আগে গোসল সেরে এসেছে। গরমে যেন ঘাম শুকায় না। গায়ে অর্ণের দেওয়া সাদা পাতলা কুর্তি, চুল ভেজা, জল ধীরে ধীরে কাঁদবে, জামা গড়িয়ে পড়ে। সেই ভেজা জামায় গায়ের সাথে মিশে গিয়েছে। কায়নাত নিজেও বুঝতে পারছে। সে নিজেকে সামলে চলার চেষ্টা করছে। অর্ণ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ঠোঁটে চেপে গম্ভীর চোখে তাকিয়ে আছে অন্ধকারে আকাশের দিকে। ওর চোখ কিছুটা ক্লান্ত, কিছুটা গভীর চিন্তায় ডুবে। কিন্তু কায়নাতের উপস্থিতি তার গাম্ভীর্যের ফাঁকে ফাঁকে নড়াচড়া জায়গায়। ভেজা জামা ছাড়তে বারান্দায় আসে, হাত ভর্তি জামা, চোখ নিচু করে ধীরে ধীরে দাঁড়িয়ে জামা ঝাড়তে শুরু করে। অর্ণ ধীর চোখ ঘুরিয়ে তাকায়। কায়নাতের ভেজা চুল শরীরের সাথে লেপ্টে থাকা সেই পাতলা সাদা জামা তাকে অন্য মাসরা নীরবতায় ডুবিয়ে রাখে। কেমন অদ্ভুত সেই দৃষ্টি। ঠোঁটে ধরা সিগারেট হঠাৎ আঙুলে দিয়ে নামিয়ে ফেলে। কায়নাত অবাক হয়ে তাকায়, চোখে মুখে বিস্ময়, আবার চোখ পুড়িয়ে দেবে কি অর্ণ ধীরে কাছে আসে, একদম সামনে দাঁড়ায়। কায়নাতের চোখ কাঁপে, ঠোঁট শুকে আসে। অর্ণ গম্ভীর গলায় নিচু স্বরে বলে, তুমি জানো না এই নীরবতা কি করে আমাকে ভেঙে ফেলে? তুমি আমাকে ভীষণ চালাও। এক মুহূর্ত দেরি না করে অর্ণ হঠাৎ কায়নাতের ঠোঁটে গভীর চুমু বসিয়ে দেয়। নীরব রাত, শুধুই দুজনে নিঃশ্বাস চলাফেরা করছে। কায়নাত প্রথমে হতভম্ব, কিন্তু অর্ণের স্পর্শে সে চোখ বন্ধ করে ফেলে। ঠোঁট কেঁপে ওঠে। অর্ণর এক হাতের মুঠোয় কায়নাতের ছোট্ট বদন, আরেক হাত ধীরে কায়নাতের পিঠে ঠেকে যায় অবচেতনে। মেয়েটার রুহ যায় যা অবস্থা। অর্ণ কায়নাতকে ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি দোষ দিও না মেয়ে, দোষ তোমার। এই রাতের তোমার ভেজা চুলের আর আমার ঠোঁটের। কাকভোর আলো তখনও ফোটেনি। আকাশে গাঢ় নীল অন্ধকারের সাথে মিলে মিশে আছে ভোরের হালকা ধূসর আভা। চারপাশ এতটা নিস্তব্ধ যে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ যেন স্পষ্ট শোনা যায়। দূরে কোথাও এক দুটি কাকের কর্কশ ডাক এই নীরবতাকে আরও ভারী করে তুলেছে। জঙ্গলের ভেতর সরু মাটির পথ বেয়ে এগিয়ে আসে এক যুবক। তার বুটের তলায় শুকনো পাতা আর ডালের খসখসে শব্দ ভোরের বাতাসে ছড়িয়ে পড়েছে। চারপাশে বিশাল গাছগুলো শাখা প্রশাখা মেলে যেন আকাশ ঢেকে রেখেছে, ফলে চাঁদের ম্লান আলো নিচে এসে পৌঁছায় না। বাতাসের মাটির স্যাঁতস্যাঁতে গন্ধের সাথে মিশে আছে পুরনো কাঠের গন্ধ, যা সময়ের ভারে আরও গাঢ় হয়েছে। পথ শেষ হয়ে আসে এক পুরনো বাড়ির সামনে। বাড়ির শ্যাওলায় ঢাকা দেয়ালে ফাটল, জানালার কাঠ পচে গেছে, দরজাটি আধ খোলা, আর ভেতর থেকে আসছে এক অদ্ভুত ঠান্ডা হাওয়া, যা কাক ভরে গরম আধারের ভেতরেও শরীর কাঁপিয়ে দেয়। আশপাশে ঘন জঙ্গল এমনভাবে ঘিরে রেখেছে যে মনে হয় এই বাড়ি বহু বছর ধরে সময়ের বাইরে পড়ে আছে। কারো পদচারণা এখানে আর শোনা যায়নি আজ পর্যন্ত। দরজাটার ফাঁক দিয়ে এক ঝলক ভেতরে তাকায় সে। অন্ধকারে ধুলো জমে আছে মোটা স্তরে,
মেঝের উপরে ভোরের নরম কুয়াশা যেন পাতলা চাদরের মতো বেছানো। দেয়ালে পুরনো পলিশ তারা খসে পড়ে ইট বেরিয়ে এসেছে। ছাদের কোণে ঝুলছে মাকুসা জাল। ভেতরে পা দিতেই কাঠের মেঝে কড়মড় করে শব্দ তোলে, যেন বহু বছর পর কারো উপস্থিতি টের পেয়ে প্রতিবাদ করছে। বাতাস পুরনো কাগজের গন্ধের সাথে মিশে আছে এক অজানা বাসি গন্ধ, যা মেরুদণ্ড বেয়ে শীতলতা ছড়িয়ে দেয়। ঘরের একপাশে ভাঙা টেবিলের উপর ছড়িয়ে আছে কিছু হলদেটে কাগজ, যেন সময় তাদের রং চুরি করে নিয়েছে। অন্য কোণে রয়েছে এক দুলুনি যুক্ত পুরনো কাঠের চেয়ার, যা হালকা বাতাসে অদ্ভুত কেঁপে ওঠে। বাইরে কাকের ডাক আর আরো জোরে শোনা যায়, আর জঙ্গলের গভীরে কোনো এক অজানা প্রাণীর চিৎকার হঠাৎ নীরবতা ভেঙে দেয়। সে ধীরে ধীরে সিঁড়ির দিকে পা বাড়ায়, প্রতিটি ধাপে যেন অদৃশ্য চোখ তার দিকে তাকিয়ে আছে। উপরের তলায় পা রাখতে নাজদিনের শরীর ভার হয়ে এলো। ডান দিকের ঘরটা দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই বাতাসে ছড়িয়ে পড়লো এক শ্বাসরুদ্ধকর গা গুলানো গন্ধ, যেন বহুদিনের পুরনো রক্ত আর পচন একসাথে মিশে গেছে। মেঝেতে পড়ে আছে এক বিকৃত লাশ, গ্রীষ্মের গরমে যার চামড়া কালচে হয়ে গেছে, ফেটে ফেটে মাংস বেরিয়ে এসেছে। পাশে মেঝেতে ছড়িয়ে আছে আরো 3 জনের ছেলের অগ্নহীন দেহবাশেষ। মুখটা এতটাই থেতলানো যে চেনার উপায় নেই। তাদের গায়ের কাপড়ও ছিঁড়ে গেছে, শরীরে কোথাও কোথাও গভীর নখের আঁচড়ের মতো দাগ, যা স্বাভাবিক কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। ঘরের কোণে দেয়ালের সাথে শুকিয়ে যাওয়া রক্তের ছোপ, অস্পষ্ট কিছু হাতের ছাপ দেখা যায়, যেন মৃত্যুর আগে তারা মরিয়া হয়ে পালাতে চেয়েছিল কিন্তু পারেনি। নাজনীন হঠাৎ বুকের বাঁ পাশে হাত রেখে হাঁটু মুড়ে বসে পড়ল নিচে। নিজের নিজের বিশ্বাস হচ্ছে এই সব। ভোরের পাখিগুলো কিচিরমিচির শব্দ করে জানান দিচ্ছে সকাল হয়েছে। চৌধুরী বাড়ির মানুষজন কাজে লেগে গেলেন। কাল গায়ে হলুদ যেহেতু বাড়িতেই হবে, তাই বাগানের সাইড পরিষ্কার করার জন্য লোক আনা হয়েছে। এই সকালে এত বড় বাগান পরিষ্কার করতে পুরো দিন লেগে যাবে। বড় বড় গাছগুলো ছাড়তে হবে, বড় পাতিলে রান্না করা হচ্ছে। আত্মীয়দের ছোট ছোট বাচ্চাগুলো বাড়ি জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। সকাল সকাল শুরু হয়েছে হইচই। নিশা আড়মোড়া ভেঙে ঘর থেকে বেরিয়ে দেখলো ড্রয়িং রুমে একটা বাচ্চা লাইটার নিয়ে খেলছে। আশেপাশে এত মানুষ, তবুও কারোর খেয়াল নেই সেদিকে। নিশা তাড়াতাড়ি নিচে নেমে এলো, বাচ্চাটার হাত থেকে লাইটার নিয়ে আদুরে কঞ্চি বললাম, এটা তোমাকে কে দিয়েছে বাবু? বাচ্চাটার বয়স হয়তো 4 থেকে 5 হবে। সে কুটু কুটু চোখে নিশার ঘুম জড়ানো বদন পানে তাকিয়ে বলল, এটা আমি পেয়েছি। কোথায় পেয়েছো? আমি তো জানি না। নিশার ঠোঁট উলচে সোফায় বসলো বাচ্চাটার পাশে। পিঠ সমান এলোমেলো চুলগুলো কানের পিছে গুজে দিয়ে বলল, এসব নিয়ে কখনো খেলবে না, কেমন? তোমার নাম কি বাবু? বাচ্চাটা নিশার শরীর ঘেঁষে বসলো। নিশা পিট পিট করে বাচ্চাটার দিকে তাকিয়ে হেসে ফেল। বাচ্চাটা আদুরে কঞ্চে বলল, আমার নাম নাফিস। আমার ছোট ভাই নাফিস। পাশ থেকে একটা অজানা ছেলে এসে নিশার সামনে দাঁড়ালো। নিশা চোখ তুলে ঘাড় উঁচু করে ছেলেটার দিকে তাকালো। কেমন যেন চেনা চেনা মনে হলো। সে কপাল কুচকে বলল, ছেলেটা আপনি কি? হেসে ফেল। নিশার সামনে বরাবর সোফায় বসে ছোট চিপে বলল, বিহারের কাজিন আমি। তোমাকে অনেকবার ঢাকায় দেখেছি বৃষ্টির সাথে। আপনি বিহার ভাইয়ের কাজিন? যে কালকে রাতে ওদের সাথেই এসেছি। মাফ করবেন, আমি চিনতে পারিনি। হয়তো আগে আমাদের কখনো কথা হয়নি। হয়তো। দোতলার বাঁ সাইডের কোনার ঘরে দরজার সামনে বুকে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে স্বার্থ। পাশেই আদল দাঁড়ানো, তার দৃষ্টি ছাদের সিঁড়ির দিকে। জয়া ও মাইক কি নিয়ে যেন ফিসফিস করছে। জয়া মাইকে নিয়ে উপরে উঠে গেল। আদাল সেদিকে থেকে দৃষ্টি সরিয়ে নিচে তাকালো। এত মানুষ যে তার নিচে যেতে ইচ্ছে করছে না। উপরের প্রত্যেকটা ওয়াশরুমে মানুষ, হাত মুখ ধুতে হবে। আর যেই গরম পড়েছে, গোসল করা গেলে তো ভালোই হতো। আদার স্বার্থের শান্ত দৃষ্টি দেখে আবার নিশার দিকে তাকালো। জ্বলছে নাকি স্বার্থ ভাই?
সার্থক ছোচকারে মাথার চুলগুলো পেছন ঠেলে দিয়ে সিঁড়ির দিকে হাঁটা ধরলো। আদালও পিছু নিল। নিশা তার আত্মীয় ভেবে চুপচাপ কথা বলছিল হাসিবের সাথে। স্বার্থ ড্রয়িং রুমে এসে নিশার পাশে বসে পড়ল। নিশা স্বার্থর শান্ত মুখশ্রী দেখে বলল, এত সকালে উঠলে যে? স্বার্থ হাসিবের দিকে একবার তাকে নিশাকে বলল, সমস্যা হলো? সমস্যা কেন হবে? হতেই পারে, চারপাশে এত নতুন মানুষ। নিশা ফুঁসে উঠল। আশেপাশে চোখ বুলে দাঁত কোয়াটমট করে বলল, সব সময় বেশি বুঝো তুমি। স্বার্থ শুধু দাঁতের ঘর্ষণী শব্দ শোনা গেল। নিশার পাশ থেকে উঠে এসে বাড়ির বাইরের দিকে হাঁটা ধরল। আদাল আগেই বাইরে চলে গেছে। নিশা হাসিবের সামনে লজ্জিত বোধ করলো। একটু অস্বস্তি নিয়ে উঠে দাঁড়ালো সে। হাসিব শান্ত চোখে সবটা দেখলো। নিশাকে অস্বস্তি বোধ করতে দেখে সে বলল, প্লিজ বিব্রত হবেন না। নিশা শুধু ঠোঁটের কোণে হালকা হাসি চেনে কোনো রকমে সেখান থেকে উপরে চলে গেল। স্বার্থ সবটা সময় মানুষের সামনেই রাস্তায় যেখানে সেখানে এমন বাজে পরিস্থিতি ক্রিয়েট করে, যেটা নিশার জন্য সত্যি লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। সকালের আলো পুরোপুরি ঢোকেনি ঘরে। পর্দা টানা, ভেতরে হালকা অন্ধকার। অর্ণ বিছানার পাশে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলছে। ডান হাতে কাপড়ে জমা রক্ত, কেটে যাওয়া অংশটা বেশ গভীর, কিন্তু সে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে, যেন ব্যথা তার কাছে কোনো ব্যাপারই নয়। পেছন থেকে কায়নাত ঝুঁকে পড়ল। চোখ পড়তে রক্তমাখা হাতের দিকে ফিউ কুচকে গেল। হাতে কি হয়েছে আপনার? অন্য মাথা ঘুরিয়ে তাকালো একবার, চোখে গভীর ঝাঁঝা দৃষ্টি, তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলল, কিছু না। কিছু না মানে? আমি দেখতে পাচ্ছি আপনার হাতে গভীর ক্ষত। তোমার সমস্যা কোথায়? সমস্যা? আপনার হাত দিয়ে রক্ত ঝরছে, এটা কি আমার দেখার কথা না? অর্ণ মৃদু নিঃশ্বাস ফেলল। হাতের ক্ষত থেকে দৃষ্টি না সরিয়েই উত্তর দিল, এটা আমার হাত, আমার রক্ত, সামলে নেব। বের হওয়া ঘর থেকে। সে আলমারি থেকে ব্যান্ডেজ বের করলো। এক হাতে ঠিকভাবে বাঁধা সম্ভব না। কায়নাত এগিয়ে আসতে অর্ণ তীক্ষ্ণ স্বরে বলল, দূরে থাকো। ঘরের ভেতরের মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। শুধু তাদের চোখের লড়াই আর ব্যথা লুকোনোর এক অদৃশ্য চেষ্টা বাতাসে ভাসতে থাকলো। অর্ণ এক হাতে ব্যান্ডেজ ধরলো, কিন্তু ক্ষতের ব্যথা এত তীব্র যে হাত কেঁপে উঠল। দুবার চেষ্টা করলো, ঠিকমতো পেঁচাতে পারল না। ঠোঁট চেপে গভীর শ্বাস নিল, তবুও ব্যথা চেপে রাখা যাচ্ছিল না। পাশে দাঁড়ানো কায়নাত এগিয়ে এলো। তার চোখে বিরক্তি আর উদ্বেগ মিশে আছে। দিন, আমি করে দিচ্ছি। তুমি দূরে থাকো। আপনি নিজে করতে পারছেন না, রক্ত পড়ছে, আমি দেখেও কিছু করব না? তুমি কি আমার কথা বুঝতে পারো না? দরকার নেই বলেছি তো। কায়নাত অর্ণের পাশে বসে ছান্দা কঞ্চে বলল, আমার কষ্টে আপনার বুকে ব্যথা না উঠলেও আপনার ক্ষতে আমার ব্যথা হয়। আপনি আমায় না মানলেও আমি আপনাকে ঠিকই আমার স্বামী বলে মানি। এখন বলুন, আমি আমার স্বামীর কষ্ট কি করে সহ্য করি? সে জোর করে অর্ণের হাত থেকে নিজের কাছে টেনে নিল। অর্ণ বিরক্তি নিয়ে তাকালো, কিন্তু হাত আর সরালো না, শুধু তাতে ধোঁত চেপে ব্যথা সহ্য করলো। কায়নাত ধীরে ধীরে ব্যান্ডেজ পেঁচাতে লাগলো, যেন ক্ষতে চারিপাশে যত্নে চাদর মুড়ে দিচ্ছে। শেষ করে গিট বাঁধলো, তারপর হাত ছেড়ে দিল। হয়ে গেছে। ঘর নীরবতা নেমে এলো। অর্ণর চোখের গভীরেও এই এক মুহূর্তের জন্য সে কথার প্রতিধ্বনি বাঁচতে থাকলো। কায়নাত ওয়াশরুমে ঢুকলো। অর্ণ নিজের ক্ষত হাতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, নাক মুখ কুচকে বিড়বিড় করে কি যেন বলল। সকালে খাবার হতেই সবাইকে ডেকে গেছেন আতিয়া বেগম। বাড়ি সাজানোর জন্য লোক এসেছে, তারা কাজেও লেগে গেছেন। কয়েকজন বটতলার মাঠ পরিষ্কার করতে গেছেন। কায়নাত রান্নাঘর থেকে সব কিছু নিয়ে টেবিলে রাখছে। অন্য চুপচাপ গভীর মুখে বসে আছে চেয়ারে। সবাইকে খাবার দেওয়ার পর কায়নাত অর্ণকে একটা ছোট চামচ এনে দিয়েই বলল, এটা দিয়ে খান। গা জ্বালানো একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অর্ণ চোখ মুখ শক্ত করে উঠে দাঁড়ালো, বলল, খাবো না। বেরুজ বেগম কায়নাতের হাতে খাবারের প্লেট দিয়ে বললেন, ঘরে নিয়ে যাও, এখানে অনেক মানুষ আছে বলে হয়তো খেলো না। কায়নাত প্লেট নিয়ে সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠে এলো। লাট সাহেবের ঝং তার আর ভালো লাগছে না। দরজা চাপানো থাকা আর নক করলো না সে। ঘরে ঢুকে দেখলো অর্ণ আছোয়া হয়ে বিছানায় বসে আছে, মুখশ্রী ভীষণ গম্ভীর। কায়নাতকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অর্ণ কপাল কুচকালো, গম্ভীর খড়খড়ে কঞ্চে বলল, কে চাই?
কায়নাত দাঁত চেপে খাবারের প্লেট বিছানার উপর রেখেই বলল, আপনার মাথা খেতে চাই। খাওয়ার আর বাকি আছে? মাথা তো আগেই খেয়ে নিয়েছ। আপনার মাথা খেয়েছি আমি? এই, আপনি কি আমায় অপমান করছেন? অর্ণব দীর্ঘশ্বাস ফেলল। কায়নাত বিছানার উপরে পা উছিয়ে বসে, শাড়ি হালকা উঠিয়ে গুটিয়ে বসলো। ভাত মাখিয়ে আর চোখে অর্ণর গম্ভীর বদনখানা দেখে বলল, কায়নাতের হাতে খেতে যাচ্ছে তার জামাই, এটা বললেই তো হয়। কায়নাত কি আর মানা করতো? বেশি পেকেছে তুমি। পাকবো না, বিয়ে হয়েছে, কয়েকদিন পর বাচ্চা কাচ্চা হবে, এখন ছোট সেজে থাকলে চলে? অর্ণ সোজা হয়ে বসলো, তীক্ষ্ণ চোখে কায়নাতের দুষ্টু বদন দেখে ভারী কণ্ঠে বলল, আপনি বড় হয়েছেন ম্যাডাম। আমাকে দেখে কি আপনার ছোট মনে হচ্ছে? মনে তো হচ্ছে তাই। জামাই আমার ভীষণ চালাক। কানের কাছে তো জামাজামি করছে কেন? হচ্ছে প্রবলেম? ননসেন্স। অর্ণ রেগে সুধায় এহেন বাক্য কায়নাত ভেতরে ভেতরে ভয় পেলেও বাইরে সাহস রেখে সুত হয়। আমি আপনার বিয়ে করা বউ, সেই ক্ষেত্রে আপনাকে আমি জামাই ডাকতেই পারি, এটা আমার অধিকার। আমি কি একবার বলেছি তোমাকে আমি বউ হিসেবে মানি? সব কথা মুখে বলতে হবে কেন? আপনার মনে যে আমাকে নিয়ে লাড্ডু ফুটে, সেই কথা আমি জানি। আমার সামনে ভণ্ডামি করবেন না একদম। অর্ণ রেগে কিছু বলার জন্য মুখ খুলতেই কায়নাত মুখে খাবার তুলে দিয়ে বলল, জানি বউ বলে মানেন না, হাজারবার বলতে হয়। থেমে আবারও ভাত মাখাতে মাখাতে বলল, বউ না মানলেও অন্তত একটু ভালো ব্যবহার তো করতে পারেন। আপনি তো মানুষ, পাথর তো নন। আপনি না মানলেও তো এটা সত্যি আমি আপনার পাঁজর দিয়েই তৈরি। কায়নাত আরেক লোকমা ভাত অর্ণের মুখের সামনে ধরে বলল, যে পুরুষ নিজের অর্ধাঙ্গিনীকে কষ্ট দেয়, সেই লোককে পুরুষ নয় বরং কাপুরুষ হিসেবে গণ্য করা হয়। আপনাকে যা ভেবেছিলাম ঠিক তার উল্টো। মানে? কথা বলল না, চুপচাপ যত্ন করে খাইয়ে দিল তাকে। বউয়ের মর্যাদা না পেলেও বউয়ের সব কর্তব্য তো পালন করতেই পারছে। এতেই যেন মনের কোণে সুখ সাগর বইছে। অর্ণকে খাইয়ে দিয়ে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে ভালো করে মাথায় কাপড় টানল, একটু প্লেট নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। অর্ণ দরজার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল খানিকক্ষণ। বটতলার মাঠে এসেছেন মাশফিক চৌধুরী। বটগাছের নিচে দুই ছেলে প্রেম ও আদালকে নিয়ে জরুরি বিষয় আলোচনা করছিলেন, তবে দৃষ্টি ছিল তার যারা কাজ করছেন তাদের দিকে। প্রেম খানিকক্ষণ চুপ থেকে অধৈর্য হয়ে বলল, লাস্টবার বলছি, তোমরা কি আমাকে বিয়ে দিবে নাকি আমি মেয়ে তুলে আনবো বাড়িতে? এহেন সময় ছেলের এহেন বাক্য শুনে মাশফিক চৌধুরী হতভম্ব হলেন। অবাক কণ্ঠে বললেন, কি বললে? বলেছি আমাকে কি বিয়ে দিবে না? তোমার বড় ছেলে না হয় রসকসহীন মানুষ, তাই বলে আমিও? আমাকে দেখেছো? তোমার আগে আমার মাথার চুল পেকে যাচ্ছে, তুমিই বলো বুড়ো হয়ে গেলে কি আমাকে মেয়ে দিবে? আদাল ঠোঁট চিপে হাসি আটকাবার চেষ্টায় মাশফিক চৌধুরী বিরক্ত হলেন ছেলের কথায়। দিন দিন চারটা ছেলে বজ্জাদের হাড্ডি হচ্ছে, বাপের সামনে বিয়ের কথা বলতে এদের একটু লজ্জা করে না। তিনি বিরক্ত হয়ে বললেন, কোন মেয়ের বাবা তোমার মতো বজ্জার ছেলেকে মেয়ে দেবে? প্রেম হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো, পরনের শার্টের হাতা গুছিয়ে বলল, তোমার বড় ভাইয়ের বড় মেয়েটাকে আমার পছন্দ। মানে জানি একটু ফাজিল, কিন্তু আমি মানিয়ে নেব। তুমি আজই দাদার সাথে কথা বলবে এই বিষয়ে। মাশফিক চৌধুরী যেন আকাশ থেকে বলেন, নিধিকে প্রেমের পছন্দ? কি বলছো তুমি? নিধির কথা বলতে চাইছো? হ্যাঁ, ওর কথাই বলছে। মাশফিক চৌধুরী যেন কথা বলতেই ভুলে গেলেন। প্রেম বাবার নীরবতা দেখে মুখ কুচকালো। তুমি বলবে নাকি আমি দাদাকে বলবো? তুমি গিয়ে বলো, আমি বলতে পারবো না। ভাইয়া বিয়ে করতে চায়নি, তবুও জোর করে দিয়েছিলে বাবা। বললাম তো, তোমার দাদা রাজি থাকলে বিয়েটা দিয়ে দেব। প্রেম আর কোনো কথা বলল না। দাদার সাথে বিয়ে নিয়ে কথা বলা আদৌ সম্ভব? মহাজালায় ফেসে গেছে বেচারা। এদিকে নিধি ঠিক মতো কথা বলে না, অন্যদিকে কেউ তার বিয়ের কথা বলে না। মহা যন্ত্রণা। খানিকক্ষণ পর নাজিন মাথায় ছাতা ধরে মাঠ পেরিয়ে বটতলায় এলো। গায়ের সাদা পাঞ্জাবি প্রায় ভিজে এসেছে। সে আসতে মাশফিক চৌধুরী বললেন, এত গরমের মধ্যে আবার আসলে কেন? নাজিন মুচকি হাসলো, সেই হাসি বেশ দারুণ। চাচা, অনেক গরম পড়েছে, আপনি বরং ওদের নিয়ে বাড়িতে যান। অনেকক্ষণ তো থাকলেন, পরে আপনি অসুস্থ হয়ে যাবেন। অসুস্থ হব কেন? ছেলের বিয়ে বলে কথা, এইটুকুতে অসুস্থ হলে চলবে? ঠিক আছে, আপনি যান। প্রেম আর আদল না হয়ে থাকুক। আদাল আর প্রেম তাই বলল। মাশফিক চৌধুরী রাজি হয়ে ছাতা মাথায় হাঁটা ধরলেন বাড়ির পথে। বিশাল মাঠে লোকগুলো এই গরমও কত কষ্ট করে কাজ করছে। নাজিন সবার
জন্য ঠান্ডার ব্যবস্থা করেছে বলে একটু স্বস্তি হয়েছে, নইলে খাবার ছিল সবার। গ্রামের এক প্রান্তে যেখানে মানুষের পায়ের শব্দ বছর পর বছর শোনা যায় না, সেখানে দাঁড়িয়ে আছে এক পুরনো দোতলা বাড়ি। লোহার তৈরি মেইন গেট, রং উঠে গেছে, মরিচা ধরেছে, কিন্তু এখনো যেন এক অদৃশ্য ক্ষমতার চিহ্ন বহন করে। গেটের সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন লম্বা কালো পোশাক পরা মানুষ, নীরব চোখে রুক্ষ দৃষ্টি। ভেতরে পা রাখতে বোঝা যায় এই বাড়িতে সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত ভয়ঙ্কর রহস্য। দেয়াল ফিকে হয়ে যাওয়া দামি পেন্টিং, পুরনো ঝাড়বাতি যেগুলো থেকে ধুলো ঝরে পড়ছে। করিডোরের শেষে বড় একটা কক্ষ, সেই কক্ষে আছে ভেরস্কো হার্ডিয়ান। সে হালকা আলোকিত ঘরে অর্ধনগ্ন অবস্থায় বসে আছে বড় চামড়ার সোফায়। পাশে বসে আছে তার খেলার পুতুল পড়শি, মেয়েটিও অর্ধনগ্ন। তার গায়ে পাতলা সাদা শিফনের কাপড় যা প্রায় স্বচ্ছ। দুজনের শরীর একে অপরের গায়ে জড়ানো। ভেরস্কোর হাত আধা খালি ওয়াইনের গ্লাস, তাদের হাসি দৃষ্টি সবকিছুই এক ধরনের নোংরা ক্ষমতার দাপট। পড়শি ভেরস্কোর গলা জড়িয়ে ধরে বলে, তোমাকে আমি কি বলেছিলাম আর তুমি কি শুরু করেছো হানি? ভেরস্কো সিগারেট ধরলো, ঠোঁটে সিগারেট রেখে কেমন করে যেন অদ্ভুতভাবে হাসলো। পড়শির শরীরে নোংরা স্পর্শ একে বলল, কেন করেছি সেটা খুব ভালো করে জানো তুমি। ঠিক তখনই করিডোর ভারী পায়ের শব্দ প্রতিধ্বনি হয়। কালো পোশাকধারী লোকেরা সোজা হয়ে দাঁড়ায়। দরজা এসে দাঁড়ায় কেউ, অর্ণ চৌধুরী। চোখে তীব্র দৃষ্টি, মুখে এক ফোঁটা আবেগ নেই। তার গায়ে সাদা শার্টের হাতা ভাঁজ করা, ছোচে ঠান্ডা কণ্ঠের প্রস্তুতি। ভেরস্কো অবাক হয়ে তাকায়, ছোটের কোণে ধীর হাসি ফুটিয়ে বলে, ও চৌধুরী সাহেব, এই সময় এখানে নাকি আমন্ত্রণ ছাড়া এসেছেন? অর্ণের চোখ এক মুহূর্ত পড়শির দিকে যায় না। গম্ভীর গলায় সে বলে, ভেরেস্কো, আমি এসেছি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে, কিন্তু মনে হচ্ছে তুমি ব্যস্ত আছো। পড়শি লজ্জা নয় বরং চ্যালেঞ্জের হাসি হেসে সোফায় হেলান দিয়ে বসে থাকে। ভেরস্কো হালকা হেসে বলে, ব্যস্ততা তো সাময়িক, কিন্তু ঠিক কেন যেন আজ খুবই অস্বস্তি নিয়ে এসেছো চৌধুরীবাবু। ঘরের ভেতর বাতাস যেন জমে ওঠে। বাইরে গেটে লোকেরা সতর্ক দাঁড়িয়ে থাকে, আর ভেতরে দুই পুরুষের চোখে চোখ পড়ে, যেন এই মুহূর্তে কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। পড়শির গায়ে জড়ানো শিফনের কাপড়ে বোধহয় শরীর থেকে খুলে গেছে। অর্ণ এবং ভেরস্কো সোফায় মুখোমুখি হয়ে বসে আছে। একজনের চোখে হিংস্রতা, আরেকজনের চোখে ছিনিয়ে না পাওয়ার নেশা। অর্ণ কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, কি চাচ্ছ তুমি? ভেরস্কো চোঁচ কামড়ে হাসলো। গায়ের ছুঁচি লম্বা চুলগুলো এলোমেলো হয়ে ঘাড়ি পড়ে আছে। সে চুলগুলো মাথার পেছনে ঠেলে দিয়ে এলিয়ে দিল সোফায়। চোখ বন্ধ করে চোচের কোনায় বাঁকা হাসি টেনে বলা, গায়ে ধূসর রঙের শাড়ি, চোখে চিকন কাজল, হাতে স্বর্ণের চুড়ি, আর মুখে ছিল চান কারার মতো ধারালো নেশাময় হাসি। আর ওই হাসিটাই চাই। নোংরা জিনিসের উপর নজর দিয়েছিলে, সে না হয় মানলাম, কিন্তু তাই বলে একদম কলিজে হাত ঢুকিয়ে দেবে? তোমার কলিজা ছিঁড়ে খাওয়ার খুব ইচ্ছে আমার, জানো না? আমার কলিজে হাত দিলে তোমার কি হবে সেটা জানো নিশ্চয়ই। ভেরস্কো হঠাৎ চোখ খুলে অন্যর দিকে সোজা তাকালো। আমার কি হবে সেটা আমি জানি। অন্য সিগারেটের ছাই অ্যাস্ট্রেতে চাপা দিয়ে ধীরে ধীরে সামনে ঝুঁকলো। কণ্ঠটা ঠান্ডা, কিন্তু প্রতিটি শব্দে চাপা হুমকে। তুমি হয়তো ভাবছো কায়নাতকে ছুতে পারবে, কিন্তু একটা কথা মনে রাখো ভেরেস্কো, সে আমার না মানা বউ হলেও তার দিকে কেউ হাত বাড়ালে সেই হাত আমি ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে পিছু হব না। পড়শি হেসে উঠল। সেই হাসিতে অবমাননা আর চ্যালেঞ্জ মিশে আছে। ওহ, তাহলে বউকে বউ না মানলেও নিজের জিনিসে অধিকার বোধ আছে। মজার মানুষ তুমি অর্ণ। অর্ণ পড়শির দিকে একবার ও তাকালো না, চোখ আটকে রইল ভেরস্কোর উপর। আমার ব্যাপারটা মজা না ভেরেস্কো, ভয়ঙ্কর। তুমি ভুলে যাচ্ছ এই খেলা তুমি আমার মাঠে খেলছো না, আমার নিয়মে খেলছো। ভেরস্কো গ্লাস থেকে শেষ চুমুক খেলো, তারপর ধীরে গ্লাসটা টেবিলে রাখলো। ছোচে সেই পরিচিতি হিংস্র হাসে। আর যদি আমি তোমার নিয়ম ভেঙে দিই?
তাহলে আমি তোমার শ্বাস নেওয়ার নিয়মটা ভেঙে দেবো। পড়শি কিছু বলতে গিয়েও থেমে গেল। দুই পুরুষের চোখের লড়াইয়ে তার শরীরেও কেমন ঠান্ডা স্রোত বয়ে গেল। অর্ণ ধীরে ধীরে উঠে তার সোজা হয়ে দাঁড়িয়ে গায়ের শার্ট হাতা ঠিক করলাম। আমি এসেছিলাম সতর্ক করতে। এরপর যদি আমার বইয়ের নাম তোমার মুখে আসে তখন আর কথা বলতে আসবো না। কি করতে আসবো জানো তো? ভেরস্কো চেয়ারে হেলান দিয়ে বসে রইল, ছোচে সেই দানবীয় হাসি, কিন্তু চোখে এক ঝলক ক্ষোভ ও চলচল করছে। দেখা হবে অর্ণ। অর্ণ কোনো উত্তর না দিয়েই দরজা ঠেলে বেরিয়ে গেল। তার পায়ের শব্দ ধীরে ধীরে করিডোরে মিলিয়ে গেল, কিন্তু ঘরে থেকে গেল একটা চাপা আগুন, যা শীঘ্রই বিস্ফোরণ ঘটাবে।